সুহাসিনী, তোমার এই রোজকার খিটখিটের জন্য না কখনো কখনো ভাবি যে আমি এই বাড়িতে আর কোনোদিনও ফিরবো না, কোনোদিনও না। তোমার তো অন্য জায়গায় যাবার ঠিকানা আছে, কিন্তু একটা কথা মাথায় রেখো হিমাংশু, আমি তোমার স্ত্রী আর তোমার একটা 11 বছরের বাচ্চা আছে। তাই বাড়িতে আসা না আসাটা তোমার ইচ্ছের উপর নির্ভর করে না। আর এই বাড়িতে তোমার কথা একদম চলবে না। তোমার সাথে তো কথা বলাও বেকার, যাও তো। কিন্তু আমি কোথায় যাব? আমার কাছে তো এমন কেউ নেই যার কাছে যাওয়া যায়। সে তো তোমার কাছে আছে। আমাকে তো 24 ঘন্টা সারা জীবন তোমাকে টলারেট করতে হবে। আরে কি টলারেট করো তুমি? এমন কি করি আমি? কি সমস্যায় ফেলি তোমাকে? বলো না, একবার খুলে বলো। সারা দিন বাড়িতে বসে প্ল্যান করতে থাকো কিভাবে হিমাংশুর মাথাটা খাওয়া যায়, কিভাবে আমাকে মেরে ফেলা যায়। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সেই দিনটা চলেই আসবে যেদিন আমি এই বাড়িতে আর ফিরবই না। তখন আনন্দ করে থেকো তুমি, সেদিন তোমার মাথা ঠান্ডা হবে। হ্যাঁ, এবার সব রাগ চায়ের উপর। কপাল করো যে চায়ের উপর রাখ দেখাচ্ছে। চাটা খেয়ে যাও হিমাংশু। তুমি খাও, একটা কাজ করো, ঠান্ডা চা দিয়ে স্নান করো। স্যার, মনে হচ্ছে সুভাষিনী অনেক বড় গেম খেলছে। ভাবছে কান্নাকাটি করে আমাদের ভুলিয়ে রাখবে। স্যার, সুভাষিনীর বোন সঙ্গীতাকে তুলে নি। এই সুভাষিনী আমাদের পয়লা সাসপেক্ট মনে হচ্ছে। আর এখন বেলাগড়ের মিনা, হিমাংশুর কাজিনে চলে এসেছে আমাদের লিস্টে। আর অনিতার হাজবেন্ড শরৎ যাদব আরেকজন সাসপেক্ট। যখন এই কেসটা আমরা শুরু করেছিলাম তখন আমাদের বলা হয়েছিল যে হিমাংশু খুব সাধারণ মানুষ, যার সাথে কারোর কোনো গন্ডগোল নেই। স্যার, সত্যি হয়তো হিমাংশু সহজ সরল মানুষ ছিলেন, তাই ভাবতে পারেনি কেউ ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাই ওনার খুনের পরে আমাদের হাতে এই ষড়যন্ত্রের কোনো সূত্র আসছে না। অনিতা বন্ধুত্ব টন্ধুত্ব যাই বলুক, কিন্তু এটা অ্যাফেয়ারই হবে। তবে মনে হচ্ছে যে এই মার্ডারটা এই অ্যাফেয়ারের সাথে নয়, বরং কোনো অন্য অ্যাফেয়ারের সাথে জড়িত। হয়তো সুভাষিনীর কোনো অ্যাফেয়ার। স্যার, সুভাষিনীর কল রেকর্ড ডাবল স্ক্যান করেছি। অ্যাফেয়ারের ব্যাপার তো মনে হচ্ছে না। হতে পারে অ্যাফেয়ারের ফোনটা অন্য কোনো। ফোন নেটওয়ার্ক থেকে চেক করছি স্যার। সুভাষিনী বাইরে বসে আছে স্যার। আর তার বোন সঙ্গীতা বেরিয়ে পড়েছে স্যার, অন দ্য ওয়ে আছে। দুজনকে আলাদা আলাদা জিজ্ঞাসা করবে, আর যদি দরকার হয় তাহলে একসাথেই। আপনারা পুলিশরা কি বিয়ে করেন না? আপনারা সত্যি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াগুলো একদম বোঝেন না? কিন্তু সাংসারিক ঝামেলার পরে কারোর স্বামীকে গুলি করে দেওয়া হয়, এটা আমরা কোনোদিন দেখিনি। আমাদের ঝগড়াঝাটির পর যদি কেউ চাঁদে রকেট পাঠাতো বা কোথাও ভূমিকম্প হয়ে যেত, তাহলেও আপনারা আমাকে এভাবে থানায় ডেকে শুধু শুধু বসিয়ে রেখে আমাদের ঝগড়াঝাটির সঙ্গে সম্পর্ক বের করতেন, তাই না স্যার? ভূকম্প তো আপনার পরিবারের মধ্যে এসেছিল। আমাদের ঝগড়াটাও ওই পরিবারকে নিয়েই হতো স্যার। হিমাংশু কাজের বাইরে আর কিছু জানতোই না। ঠিক আছে, আমার জন্য না হোক, অন্তত নিজের মেয়েটার জন্য তো একটু সময় বের করতে পারতো, কিন্তু না। তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে আপনি আর আপনার স্বামী হিমাংশুর মধ্যে এত দিন ধরে, বছর ধরে ঝগড়া আর হাতাহাতি শুধু এই কারণে হতো কেননা সে রঙ্গোলিকে সময় দিত না? আর কি কারণ থাকতে পারে বলুন স্যার? কারণ ছিল অনিতা যাদব। কে অনিতা যাদব? এটা জিজ্ঞাসা করবেন না, কে অনিতা যাদব? কেননা অনিতা যাদব কে সেটা আপনার বোন সঙ্গীতাও জানে। 3:55 আপনার স্বামী হিমাংশু বাড়ি থেকে বেরোলো, 4:01 সে খুন হয়ে গেল। এই 6 মিনিটের মধ্যে আপনি আপনার বোন সঙ্গীতাকে ফোনও করেছেন। এর আগে 2:55 আপনি আপনার জামাইবাবু যোগেশ পাণ্ডেকে ফোন করেছেন। 6 বার আপনি স্বামীকে ফোন করেছেন, দোকানে ফোন করেছেন। এই সমস্ত কলসের একটাই উদ্দেশ্য ছিল যে আপনার স্বামী হিমাংশুর মিথ্যে ধরা আর অনিতা যাদবের সত্যি জানা। আপনার আর আপনার স্বামী দুজনেরই তর্কাতর্কি, ঝগড়ার কারণ অনিতা দেবী ছিলেন, তাই না? হিমাংশু, তুমি চাটা তো খেয়ে যাও। তুমি খাও, একটা কাজ করো, ঠান্ডা চা দিয়ে স্নান করো। হ্যাঁ সুভাষিনী, বল। আমার মনে হচ্ছে যে যোগেশ মিথ্যে কথা বলছে।
তো তোর মনে হয় যে যোগেশও জামাইবাবু সাইড নিয়ে কথা বলছে? এদিকে হিমাংশু রেগে মেগে বাড়ির বাইরে বেরিয়ে গেল, আর ওদিকে সুভাষিনী তোমায় ফোন করেছিল। গল্প করার জন্য তো ফোনটা করেনি নিশ্চয়ই। আসলে ম্যাডাম, গল্প করার জন্যই ও ফোনটা করেছিল। আমরা দুই বোন ম্যাডাম, আর খুব ভালো বন্ধু হই আমরা। এটা তো আমাদের দুর্ভাগ্য যে ঠিক ঠিক ওই সময় কেউ জামাইবাবুকে খুন করে। আর তার থেকেও বড় দুর্ভাগ্য এটাই যে ওনার খুনিকে খুঁজে বের করার বদলে আপনারা আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন, বিশেষ করে সুভাষিনী। আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে ওনার জীবনে কোনো কোনো মহিলা ছিল আর উনি অনিতা যাদব? প্রমাণ প্রমাণ কি আছে আপনার কাছে? সুহাসিনী দেবী অ্যাফেয়ারের প্রমাণ তো আপনি পেয়েছেন, আর তাই তো হিমাংশু মারা গেল। এরকম বলবেন না স্যার, আমি তো কখনো জানতেই পারিনি স্যার। আমার মনে হতো যে কেউ তো আছে, কিন্তু কি আছে আমি সেটা জানতে পারিনি। আর আপনি এখন আমাকে বলছেন কেউ ছিল? সত্যি কি ছিল? আপনি কি করে জানতে পারলেন? সেভাবেই, যেভাবে আপনি জানতে পারলেন, রাজু চৌধুরীর থেকে, যার সাথে আপনার স্বামী হিমাংশুর অনেকবার কথা হয়েছে। রাজু রাজু চৌধুরী? ছেড়ে দাও সুহাসিনী, ফোনটা তো লুকিয়ে ফেলতে পারবে, কিন্তু তোমার চোখে এই যে অকারণ সন্দেহটা আছে সেটা লুকোতে পারবেন। যেমন তুমি লোকাও নিজের চোখে অন্য কারোর চেহারা, হৃদয় অন্যের নামে হৃদস্পন্দন। আমাদের দুজনের মধ্যে এই যে সন্দেহের দেয়ালটা তুমি তুলে দিয়েছো না, এটা আমাকে ভাবতে বাধ্য করে দেয় যে একদিন চুপচাপ এই দেয়ালটা টপকে দূরে কোথাও চলে যাব, অন্য কারোর সাথে একটা নতুন সংসার। অনিতার নাম্বার হিমাংশু রাজু চৌধুরী নামে সেভ করেছিল। আহ! আমি আগে কেন এটা ভাবতে পারিনি যে রাজু চৌধুরীর সঙ্গে হিমাংশু রোজ কথা বলতো, রোজ। কিন্তু আমি হিমাংশুর মুখ থেকে কখনো ওর নামটা শুনতে পারিনি। আপনি কি করে জানতে পারলেন? ওরা কোনো হোটেল টোটেলে দেখা করতো? আমাকে তার ছবি দেখান। এখন এটা থাকুক সুভাষিনী দেবী, আপনার এই নাটক আপনার আসল চেহারাটা বার করে দিল। আপনি আমাদের সেই ছবিটা দেখান যার সাথে আপনার অ্যাফেয়ার আছে। বাজে কথা বলবেন না স্যার। বহু বছর ধরে হিমাংশু আমাকে একটাই কথা বলেছে যে আমি পাগল, আমার মাথা খারাপ, আমি খিটখিটে হয়ে যাচ্ছি দিনে দিনে। আমি আমি ওর মাথা ব্যথা কাপড়। 6টা ফোন মানে কি? তুমি যদি 12টাও ফোন করতে না তাহলে আমি তুলতাম না, কারণ আমি বিজি ছিলাম। যে কারোর স্ত্রী যখন 6বার ফোন করে না, তখন স্বামী একবার তো ভাববে যে কেন 6বার ফোন করলো, নিশ্চয়ই আর্জেন্ট কিছু ব্যাপার আছে। যতই ব্যস্ত থাকুক না কেন, তার জন্য সংসার সবার আগে আসে, সবার আগে। তুমি কিসে বিজি ছিলে হিমাংশু? কার সাথে বিজি ছিলে? তুমি এখনো খোঁজ নাওনি? হ্যাঁ, আরে এটা তো দারুণ ব্যাপার। দোকানেও একবার ফোন করোনি তুমি? না না না, অনিতাকে নিশ্চয়ই ফোন করেছিলে। তো বলেনি যে আমি ওরই হাজবেন্ড যোগেশের সাথে শানপুর হাইওয়ের পাশে জমিটা দেখতে গিয়েছিলাম? জমি দেখাটা ব্যস্ততা। হ্যাঁ হ্যাঁ হিমাংশু, তুমি তোমার বুকে হাত রেখে বলো, তুমি আমার ফোন কেন তোলনি? মাথা ব্যথা। আগে যখন তুমি 24 ঘন্টা আমায় সন্দেহ করতে না, তখন আমার মাথা ব্যথা করতো। এখন আমার মনে হয় যে তুমি নিজে কত বড় মাথা ব্যথা। যাই বলো না কেন, যাই করো না কেন, সবকিছুই সন্দেহের সমুদ্র থেকে ডুবিয়ে আনো তুমি। কি মিষ্টি কথা বলছো হিমাংশু, কি মিষ্টি কথা বলছো। কোথা থেকে শিখেছো এইভাবে কথা বলা? হ্যাঁ, নাম কি সেই ম্যাডামের যিনি শিখিয়েছেন? নাম বলে তোমার ঘুম কেন ওড়াবো আমি? তুমি শুধু এটুকু বুঝে নাও যে ওর নাম সুহাসিনী নয়। আর হ্যাঁ, আমি এতক্ষণ ওর সঙ্গেই ছিলাম। আমরা দুজন মিলে প্ল্যান করেছিলাম যে কিভাবে সংসার করা যায়। আমি এটা বহুদিন ধরে প্ল্যান করছি, শুধু সেটা সত্যি করার জন্য একটা সুযোগ খুঁজছি। হ্যাঁ, সেটাই সত্যি, নিশ্চয়ই খুঁজছো তুমি। কারুর যদি জ্যান্ত অবস্থায় নরকে যাওয়ার হয় না,
বাবাকে আমি বলবো আমার বাড়িতে চলে আসতে। আমি হিমাংশুর সঙ্গে ঝগড়া করেছিলাম। আমি একেবারে নিশ্চিত ছিলাম যে হিমাংশু যোগেশের সঙ্গে ছিল না। সুভাষিনীর মাথার মধ্যে একটা সন্দেহ খুরখুর করছিল যে জামাইবাবুর বোধহয় কোনো অ্যাফেয়ার চলছে। আর ওই দিন দুপুরে ফোনটা কিসের জন্য ছিল? এটা জানার জন্য যে আমার স্বামী যোগেশ মিথ্যে কথা বলছে না তো। সুভাষিনী, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? সঙ্গীতা, বাড়াবাড়িটা আমার জীবনের সঙ্গে হচ্ছে। হিমাংশু তো আমাকে বহুবার বলেই দিয়েছে ও আমাকে এক না একদিন ছেড়েই দেবে। কিন্তু যোগেশ জামাইবাবুকে কেন সাপোর্ট করবে? কারণ পুরুষদের চিন্তা ভাবনা এইরকমই হয় যে একে অপরের অ্যাফেয়ার্স লোকাও। তো এখন তুই যোগেশের দিকেও এই আঙুল তুলছিস। সুভাষিনী, বাস্তবে বাঁচতে শেখ তুই। এই মন গড়া কাহিনী জগৎ থেকে বেরিয়ে আয়। হিমাংশু আমাকে এইগুলো বলেছে। সঙ্গীতা, আমি আমার মন গড়া গল্প বলছি না। কিন্তু সুভাষিনী, তুই কখনো ভেবেছিস জামাইবাবু কখনো তোকে এই কথা বলতেই পারে না? সবসময় কোনো না কোনো ঝগড়ার সময় এই কথা উঠে এসেছে, আর ঝগড়া কিন্তু সবসময় তুই শুরু করিস। তুই ওর পক্ষে চলে যা, যা তো। এই ভ্রম, এই অ্যাফেয়ারের ডাউটটা কবে থেকে হয়েছিল? কবে থেকে তো আমি জানি না, কিন্তু অনেক দিন ধরে হয়েছিল নিশ্চয়। সঙ্গীতা, এত বড় কথাটা তুমি লুকিয়েছিলে। আর কি লুকিয়েছো? কি বলতে চাইছেন আপনি? তোমার বোন সুভাষিনী ধোয়া তুলসী পাতা, নাকি ওরও কারোর সাথে অ্যাফেয়ার চলছিল? এসব কি নোংরা কথাবার্তা বলছেন আপনি? তাহলে আমি ভুলছিলাম না। একদম সত্যিও ছিলেন। আমরা এটা জানতে চাইছি যে আপনার ভ্রম দূর করার জন্য আপনি আপনার স্বামী হিমাংশুকে তো দূরে পাঠিয়ে দিলেন না? আমি হিমাংশুকে মারিনি স্যার। আমি কতবার একই 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 কথা বলবো আপনাকে। আরে সুহাসিনী বৌদি, হিমাংশু বাবুকে কেউ গুলি করে দিয়েছে। বৌদি, কি হয়েছে হিমাংশু দাদা? বাবুকে কেউ গুলি করে দিয়েছে। আরে তাড়াতাড়ি চলুন। কি বলছো তুমি? আরে আমি নিজে চোখে দেখেছি, রাস্তায় পড়ে আছে। হিমাংশু! কোথায়? আমি অ্যাম্বুলেন্সে প্রার্থনা করছিলাম হিমাংশু যাতে বেঁচে যায়। নিজেকে দোষ দিতে থাকলাম যে কেন আমি এরকম করলাম হিমাংশুর সাথে। কতবার ভেবেছি আমি, যদি আমি ওর সঙ্গে ঝগড়াটা না করতাম তাহলে হয়তো ওই দুপুরে ঘরে একটু রেস্ট নিতে চেয়েছিল। ব্যাস, ঝগড়ার কারণে ও রেগে বেরিয়ে গেল। ব্যাস, যদি না যেত তো বেঁচে যেত হয়তো, কিন্তু একদিন না একদিন ঠিকই তো যেত। আমাকে ছেড়ে রঙ্গলিকে আমার থেকে কেড়ে নিয়ে কার সাথে যেত সেটা আমি কখনোই জানতে পারতাম না। স্যার, আপনি এই অনিতা যাদবের সঙ্গে দেখা করেছেন তো? কবে যেন বিয়ে করতো ওরা? হয়তো আপনি বিয়ের তারিখটা জেনে ফেলেছিলেন। এটাও হতে পারে যে ওদের দুজনের বিয়ে হওয়ার আগেই আপনি হিমাংশু সুপারিটা দিয়ে দিলেন। আপনাকে আততায়ীদের সাথে কে দেখা করালো? এই গ্রুপের সর্দারটাকে? আপনি খোঁজ নিন না, যেভাবে আপনি অনিতা যাদবের খোঁজ নিয়েছেন। স্যার, আমি যাব। আমি আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আমি বাড়ি যেতে চাই। সুভাষিনী দেবী ভালোভাবেই নাটকটা চালিয়ে যাচ্ছে। তার শখ পাওয়া, তার চমকে যাওয়া, কিন্তু এখনো কি সে তার আসল চেহারাটা দেখাচ্ছে, নাকি এখনো সে মুখোশের আড়ালেই রয়েছে? এটা খুঁজে পাওয়া মুশকিল। স্যার, ফোন নেটওয়ার্ক কোম্পানি থেকে উত্তর এসেছে সুভাষিনীর নামে অন্য কোনো দ্বিতীয় নাম্বার রেজিস্টার নেই। হতে পারে এই অ্যাফেয়ারে কোনো ফোন ব্যবহারই করা হয়নি। সুভাষিনী তার প্রেমীর সাথে চুপচাপ দেখা করেছে। কিছু নাও। স্যার, সুভাষিনীর মেয়ে রঙ্গলির সাথে আলাদা কথা বলি? না রচনা, ও খুব শিশু, ছেড়ে দাও। প্রথমে আমরা ট্রাই করি, যদি কোনো প্রমাণ পাই তখন আমরা কথা বলবো। হিমাংশুর কাজিন মীনাক্ষী ত্রিপাঠী, ওর কি খবর? স্যার, মীনাক্ষী ত্রিপাঠীর কল রেকর্ডে কিছু নেই। গুপ্তা স্যারের মেসেজ এসেছিল, ও বেলাগড়ে মীনা ত্রিপাঠীর কাছে পৌঁছে গেছে। হিমাংশু আমার কাজিন ছিল। এ তো স্বাভাবিক যে ওর মৃত্যুর কথা শুনে আমার খারাপ লাগবে, কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন? গামছাধারী মাস্টারমাইন্ড মনে হচ্ছে। আর এই দুজন শুটার হিমাংশুকে গুলি করেছে। প্রফেশনাল বলে মনে হচ্ছে। প্রচুর টাকা নেয় খুনের জন্য। তো আপনার স্বর্গীয় স্বামীর একটা জমি ছিল রামাবাগে, যেটা আপনি গত মাসে বেচেছেন। এটার সাথে এই পেশাদার হত্যাকারীদের কি সম্পর্ক? আপনি সোজাসুজি বলবেন কি টেরাবেকা ভাবছেন? জমির ভাগ নিয়ে শ্বশুরবাড়ির সাথে কোনো ঝামেলা ছিল আপনার? অনেক খবর নিয়েই এসেছেন দেখছি। একদম। জমির ব্যাপারে ভাগাভাগি করার জন্য শ্বশুরবাড়ি থেকে হিমাংশুকে পাঠানো হয়েছিল। আর হিমাংশু যে ভাগ দেয় সেটা আপনার কম মনে হয়।
আর জমি বেচার ঠিক 1 মাস পরে এই প্রফেশনাল শুটাররা হিমাংশুকে খুন করে। এবার বলুন। হিমাংশুর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না আমার। হ্যাঁ, ওই ভাগের সিদ্ধান্তে আমার আপত্তি ছিল। আমাকে আমার ছেলেকে মানুষ করতে হবে, তাই আমি শ্বশুরবাড়ির লোকেদের কাছে কিছু দাবি করেছিলাম। 50-50 হচ্ছে মিনা, এখানে অবিচারের কি আছে? ভাগ্য আমার সাথে অবিচার করেছে আমার স্বামীকে কেড়ে নিয়ে। আপনারা একটু মহৎ হতে পারছেন না? আমার অবস্থাটা বুঝছেন না? আমি তো এই পরিবারের বিধবা, এক অসহায় বিধবা। কিন্তু মিনামা, আমরা তো রাজেশের সঙ্গে অবিচার করতে পারি না। রাজেশের বয়স কম, এই সদ্য চাকরি পেয়েছে, গোটা জীবন পড়ে আছে ওর সামনে। কিন্তু আমাকে আমার ছেলের জীবনটা তৈরি করতে হবে। কিন্তু মিনা, তোমার হাজবেন্ড রূপেশ সারা জীবন ধরে যা কামিয়েছে, যা ইনভেস্ট করেছে, সে সবই তো তোমার আর তোমার ছেলের নামেই আছে, তাই না? তার থেকে তো কেউ কোনো শেয়ার বা অংশ চাইছে না, কারণ সেটা অবশ্যই ভুল হবে। কিন্তু কেশব আঙ্কেলের প্রপার্টিতে রাজেশ আর রূপেশ দুই ভাইয়েরই সমান অধিকার রয়েছে। খুশি হইনি, কিন্তু লড়াইও করিনি। যা হবার তা হয়ে গেছে, মামলা তো শেষ। হিমাংশুও শেষ। এই মামলা আর এই ষড়যন্ত্র হিমাংশুর বিরুদ্ধে ছিল। ইন্সপেক্টর, আপনার খুব গরম লাগছে না? আর এই ভাড়ার বাড়িতে একটা কুলার পর্যন্তও নেই, আর আমি হিমাংশুর ওপর রাগ দেখানোর জন্য জমি বিক্রি করে ওর খুনে সুপারি দেব? কত টাকার সুপারি ছিল? কে নিয়েছিল সুপারি? জমির টাকা সমস্ত এফডিতে রয়েছে, শর্ট টার্ম। যখনই কোনো থাকার মতো সস্তার ফ্ল্যাট পাবো বেলাগড়ে, এই এফডি গুলো ভেঙে কিনে নেব। হিমাংশু যদি মাঝে না আসতো তাহলে আপনি অনেকটাই শেয়ার পেতেন। ভাড়া বাড়ির জায়গায় বড় ফ্ল্যাট হতে পারতো। কুলার তো ছেড়ে দিন, বাড়ির মধ্যে এসিও থাকতো। আমার স্বামী রূপেশকে কেড়ে নিয়ে যদি ভাগ্য না মাঝে আসতো, তাহলে হিমাংশু কেন কারোর মাঝখানে আসার কোনো দরকার পড়তো না। আর আমি যত লাখ টাকাই পাই না কেন, রূপেশ তো আর ফিরে আসবে না। এমনিতে বদলার কোনো অজুহাত লাগে না। আমার 10 বছরের ছেলে আছে, ওই আমার জীবন। এত জঘন্য অপরাধ করে আমি ওর জীবন নিয়ে খেলতে পারি না। আপনি ভুল জায়গায় এসেছেন। যে গলিটা আমরা খুঁজে বেড়াচ্ছিলাম সেটা যদি ভুলই হয়, তাহলে কোনটা আসল গলি যেখানে আমরা এই খুনের শিকড়টা পাবো? আর সেই গলি পর্যন্ত আমরা পৌঁছবো কি করে? সব থেকে বড় এই প্রশ্নটা তলোয়ার হয়ে ঝুলছিল আমাদের মাথার উপর। অনিতা যাদবের স্বামী শরৎ যাদবের বিরুদ্ধেও আমরা কোনো সন্দেহজনক প্রমাণ পাইনি। কেসের শুরু থেকে এখনো পর্যন্ত সুহাসিনী আমাদের প্রথম সন্দেহভাজন, আর এখনো। আর তার বিরুদ্ধে প্রমাণ করার মতন কোনো সূত্রই আমরা হাতে পাইনি। এই দুজন শুটার হাফিজ আর ইউসুফ অনেকগুলো গ্যাংয়ের সঙ্গেই কাজ করে, কিন্তু এখন একেবারেই হাওয়া। কোনো গ্যাংয়ের কাছেই কোনো খবর নেই এদের। আর এই গামছাধারী, ও যদি সামনে দিয়ে চলেও যায় তাহলেও আমরা বুঝতে পারবো না, তাই তো? তোরা তো অদ্ভুত কাজ করছিস রে। শুটারদের কথা ছাড়, সুভাষিনীর ব্যাপারে কি ইনফরমেশন আনলি? জিরো। স্যার, একটা ফুল টাচ মারবো নাকি? এখন পর্যন্ত তো সব কটাই নো বল করলি তোরা। বল। আরিয়ান কলোনির বাইরে সুহাসিনীর উপর আমরা কয়েকদিন ধরে নজর রাখছিলাম। ও নিজে তো একদম বাড়ি থেকে বেরোয় না, তো আমাদের মনে হলো কি যদি ওর সঙ্গে কেউ দেখা করতে আসে। কেউ আসতো? দেখেছিস তোরা? সুহাসিনীর বাড়িতে নয় স্যার, বরং সুহাসিনীর পাশের বাড়ি অ্যাডভোকেট রীতা মিশ্রের বাড়িতে। প্রকাশ সিং প্রায় রোজই আসে ওর বাড়িতে। প্রকাশ সিং? হ্যাঁ ম্যাডাম। স্যার, এ সেই প্রকাশ যে রীতা মিশ্রার বাড়িতে ছিল যখন হিমাংশু আর সুভাষিনীর মধ্যে ঝগড়া চলছিল। আর স্যার, শুট আউটের পরেও রীতা মিশ্রার সাথেও দৌড়ে দৌড়ে স্পটে কিন্তু এসেছিল। স্যার, এই প্রকাশ সিং এর জমির একটা ব্যাপার আছে, তাই অ্যাডভোকেট রীতা মিশ্রের বাড়িতেও প্রায় চলে আসে। এদিকে হিমাংশুও তো জমির ডিলিং করতো। আপনি তো স্যার বলছিলেন সুহাসিনীর কোনো লাভ অ্যাফেয়ার আছে কিনা এটা জানার জন্য, তাই আমি ভাবলাম রোজ আসা যাওয়ার জন্য হয়তো সুহাসিনী আর প্রকাশের একটা কিছু ভেতরে হয়ে গেছে। আবার এটাও হতে পারে প্রকাশের সঙ্গে কোনো হিমাংশুর কোনো পুরনো ঝামেলা ছিল জমির ব্যাপার নিয়ে। আর এটাও তো কাকতালীয় ব্যাপার। আর ঠিক খুনের দিনেই রীতার বাড়িতে ছিল প্রকাশ। স্যার, এই রীতা মিশ্রা আমায় বলেছিল যে খুনের ঠিক আগে হিমাংশু আর সুভাষিনীর মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছিল। আর একটা থিওরিও বলেছিল আমায় যে সুভাষিনী হয়তো ইচ্ছে করেই ঝগড়াটা বাঁধিয়েছিল যাতে হিমাংশু বাড়ির বাইরে যায় আর মারা যায়। এই ঝগড়া জেনে বুঝে করা হয়েছে হিমাংশু বাবুকে উস্কানোর জন্য, যাতে উনি রেগে যান আর মুড অফ হয়ে যায়। আর প্রত্যেকদিন উনি দোকানে যাওয়ার জন্য যখন বাইরে বেরিয়ে যান, যেন ওই টাইমেই বাইরে বেরিয়ে যান। স্যার, কথাটা তো একদম ঠিক লাগছে। এই রীতা মিশ্রা আমায় এমন ইনফরমেশন দিচ্ছিল যেন মনে হচ্ছিল কোর্টে ক্রস এক্সামিনেশনের পরে দলিল পেশ করলো। কিন্তু আমাদের বিপথে চালিত করে রীতা মিশ্র কি পাবে? স্যার, এই প্রকাশ সিং রোজ কিন্তু রীতা মিশ্রার সাথে দেখা করে, সেটা ওর বাড়িতে দুপুরবেলা। স্যার, হতে পারে প্রকাশ সিং আর অ্যাডভোকেট রীতা মিশ্র এই দুজন মিলে কোনো ষড়যন্ত্র করেছিল। হয় রীতা মিশ্র
সমস্ত প্ল্যানের অংশীদার। নয়তো পসিবিলিটি এটাও হয় যে অ্যাডভোকেট রীতা প্রকাশ সিং এর জমির ব্যাপারটা হ্যান্ডেল করছিল। হয়তো প্রকাশ আর সুনিতার ব্যাপারটা সে কোনোভাবেই কিছু জানতো না, বা হয়তো হিমাংশু আর প্রকাশের সঙ্গে কোনো ঝামেলা। তাই স্যার এরকমটা হতে পারে, যখনই হিমাংশু বাড়ির বাইরে গেছিল এই খবরটা বাইরের লোকগুলোকে কিন্তু দেওয়া হয় যে টার্গেট বেরিয়েছে। একবার ফুটেজটা দেখা যাক। এই ইউনিস আর হাফিজ, এই দুজনের বডি ল্যাঙ্গুয়েজটা দেখো। পরিষ্কার বোঝা যাচ্ছে এরা কনফিউজড। এরা নিজেরাই জানে না গুলি কোথায় চালাবে, কাকে চালাবে। যতক্ষণ এদের মাস্টার মাইন্ড গামছাধারী ইশারা না করে, তারপরে এরা গুলি চালালো। এখন এই গামছাধারীকে কে মেসেজ করেছে বা ফোন করেছে এটা আমরা দেখতে পাচ্ছি না, কেননা সেই সময় সে ফ্রেমে নেই। স্যার, এই প্রকাশ সিং আর অ্যাডভোকেট রীতা মিশ্র দুজনেরই ফাইলস তৈরি করি, দুজনের ফোন রেকর্ড স্ক্যান করি, প্রত্যেকটা ডিটেলস বের করি। যদি কিছু থেকেই থাকে নিশ্চয়ই বাইরে আসবে। প্রকাশ সিং এর একটা ছোট্ট বিজনেস আছে এই প্রতাপগঞ্জেই। প্রকাশ সিং এর মৃত বাবা দীননাথ চৌহান একটা ব্যবসা করেছিল, আর সেই সময়েরই একটা জমিও আছে, ভালো প্রপার্টি, যা কোর্টের মামলায় ফেঁসে রয়েছে। একটা ট্রাস্ট ছিল গরিব মহিলাদের জায়গা দেওয়ার জন্য, যেই কমিটির প্রকাশের বাবা দীননাথ মেম্বার ছিল। এভাবেই সময় যেতে যেতে দীননাথ কর্তাধর্তা হয়ে গেল সেই ট্রাস্টে, আর সেই প্রপার্টিটা ও নিজের নামে করে নেয়। ট্রাস্টের কাজ অনেক দিন ধরেই বন্ধ হয়ে পড়ে আছে। দীননাথও মারা গেছে। তারপর সেই জমিটার দেখাশোনা প্রকাশ করতে থাকে। এবার ট্রাস্টের কমিটি প্রকাশের নামে একটা কেস করে দেয়। এই প্রপার্টির কেসেই প্রকাশের অ্যাডভোকেট হলো রীতা মিশ্রা। প্রকাশের সাথে রীতা মিশ্রার এই ব্যাপারেই আলোচনা হয়। স্যার, অনেক বছর ধরে এই কেসটা ঘষছে। এই কেসটার জন্যই রীতা মিশ্রার বাড়িতে প্রকাশের এত যাওয়া আসা। এই হিমাংশু প্রপার্টি ডিলিং করতো, এই প্রকাশ সিং এর সাথে তার কোনো কানেকশন? আমরাও সেটাই খুঁজছি স্যার, কিন্তু এখন অবধি সেরকম কিছু খুঁজে পাইনি। এই অ্যাডভোকেট রীতা মিশ্র এর গল্পটা কি? স্যার, রীতা মিশ্রা হিমাংশুর শুধু প্রতিবেশী ছিল, আর ওর খুন হওয়াতে রীতা মিশ্রার কোনো লাভ হতো এমন কিছু তো পাওয়া যায়নি স্যার। স্যার, প্রকাশ সিং এর ফোন রেকর্ড চেক করেছি, প্রতিবেশীর সাথেও কথা হলো, আর আমি সুভাষিনীর বাড়ির আশেপাশের লোকদের সাথেও কথা বললাম। দুজনার মধ্যে একবারও হাই হ্যালো পর্যন্ত হয়নি। এই প্রকাশ আর হিমাংশুর মধ্যে কোনো কানেকশনই পাচ্ছি না। না স্যার, এরকম কোনো প্রকাশ সিনহাকে আমি চিনি না, আর না এই ট্রাস্টের প্রপার্টির ব্যাপারে কিছু শুনেছি। রীতা মিশ্রকে জানতেন? জানি না, কিন্তু নাম শুনেছি। হিমাংশুরই প্রতিবেশী, উকিল হয়তো কোনো স্যার। আর এই প্রকাশ ও তার ক্লায়েন্ট ওই প্রপার্টির ব্যাপারে যখন 15ই সেপ্টেম্বর হিমাংশু সুভাষিনী দেবীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরোলো, আর যখন তার উপর হামলা হলো তখন এই প্রকাশ রীতার ঘরে মজুদ ছিল। স্যার, আপনি বলতে চাইছেন কি ওই হিমাংশুকে খুন করিয়েছে? এখন বলছি না, পসিবিলিটি আছে। এই পসিবিলিটিতে কোনো জোর আছে, কেননা এই প্রকাশের না ওর স্ত্রীর থেকে, না হিমাংশুর থেকে, না ওর ফ্যামিলির বাকি কারোর সাথে কোনো কানেকশন আছে। স্যার, এটা পুরোটাই কাকতালীয় হতে পারে। হিমাংশু যখন মারা গেছে তখন প্রকাশ সিং আশেপাশে ছিল, আর এটাও কাকতালীয় হতে পারে যে প্রকাশ সিং এর জমির মামলা কোর্টে আটকে ছিল, আর হিমাংশু প্রপার্টি ডিলার ছিল। আর অনিতা যাদব আর তার স্বামী রজত যাদব, তাদের সাথে কোনো কানেকশন থাকতে পারে? স্যার, এখনো পর্যন্ত দেখিনি। হ্যাঁ, আসলাম, বল। স্যার, এই প্রকাশের সাথে সুহাসিনী আর হিমাংশুর যে কি ঝামেলা আছে সেটা তো এখনো জানা যায়নি স্যার। কিন্তু এই প্রকাশ সিং এর বন্দুক আর গুলি নিয়ে স্যার ডাইরেক্ট কানেকশন আছে। ছেলেটার কাছে কিন্তু লাইসেন্স গান আছে স্যার। কার থেকে বিপদ ছিল? লম্বা গল্প স্যার। 2010-এ প্রকাশ সিং এর এই বন্দুকের লাইসেন্সটা ইস্যু হয়ে স্যার 2011-তে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। বল আসলাম, আমি রেডি হয়ে আছি। স্যার, এই প্রকাশ সিং এর যে প্রপার্টিটা আছে না, যেটা কোর্টে আটকে আছে, ওই প্রপার্টিতে শুট আউট হয়েছিল। বলরাম, বলরাম, বলরাম। বলরাম চৌহান মারা গেছিল। নিশানা প্রকাশ সিং, 6 বছর আগের ঘটনা। এই হামলায় হিমাংশু বা তার মেসোর সাথে কোনো কানেকশন? সেটা তো জানি না স্যার, কিন্তু আমাকে এই খবরটা এক পুরোনো হিস্ট্রি শিটার দিয়েছে। শুট আউটের লোকেশন প্রতাপগঞ্জ। কোনো না কোনো থানায় নিশ্চয়ই কেসটা দায়ের হয়েছে। গুপ্ত, 2011-র শুট আউট। বার করো কেস ফাইল।
ক্রাইম সিনের আশেপাশে সব থানায় যোগাযোগ করছি। আসলাম, পুরো জোর লাগাও। হুম। তোমার পুরো ফৌজ লাগিয়ে দাও এই কাজের পিছনে। খোঁজ নাও যে প্রকাশ সিং এর হিমাংশুর সাথে বা তার স্ত্রী সুভাষিনীর সাথে বা অনিতা যাদব বা তার স্বামী স্বরূপ যাদব কোনো কানেকশন। রবীন্দ্রনগর পুলিশ স্টেশন। আচ্ছা, কথাটা প্রকাশ শুধু সিং এর লাইসেন্সের ব্যাপারে একটু বন্ধুদের জানতে মতো। চাইছি। তাহলে হিমাংশুর প্রকাশ ব্যাপারে সিং এর জানতে পিছনে চাইছি। আমরা হ্যাঁ, আমি এতটা বলছি, উদ্গ্রীব হতাম ক্রাইম না, ব্রাঞ্চ থেকে। কিন্তু ডিসপিউটেড প্রপার্টির এই শুট আউটের খবরটা আমাদের কি বলতে লোম চাইছেন? খাড়া করে দিয়েছিল। আমরা মোটামুটি শিওর ছিলাম যে প্রকাশ সিং এর হিমাংশুর খুনের সময় ক্রাইম সিনের আশেপাশে থাকা এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রকাশ সিং এর পুরো ঠিকুজি কুষ্টি আমাদের হাতে আসার আগে হিমাংশুর খুনের একটা সূত্র আমাদের হাতে এলো। এই সঞ্জয় রাজপুত। এই লাইনে মালটা নতুন এসেছে, কিন্তু নারায়ণগড়ে দাদাগিরি বেশি দেখাচ্ছে। হিমাংশু তিওয়ারির মার্ডার কেসে এর কোনো ডাইরেক্টলি ইনভলভমেন্ট? ডাইরেক্টলি ইনভলভমেন্ট আছে কিনা বলতে পারছি না, কিন্তু এর একটা পুরনো সাথী আছে, বান্টি সিং। আমার লোক বান্টি সিং এর সঙ্গে দেখা করেছে। তখন বান্টি সিং বলল যে 16ই সেপ্টেম্বর থেকে এই সঞ্জয় রাজপুত আন্ডারগ্রাউন্ড। সঞ্জয় আর বান্টির দুজনের ডিটেলস বার করো আর তাড়াতাড়ি পাঠাও। চা দে। বান্টি সিং, চাটা শেষ কর আর চুপচাপ পেছনের গাড়িতে গিয়ে ওঠ। আরে স্যার, আমি করেছিটা কি স্যার? সঞ্জয় রাজপুত কোথায় বান্টি? সঞ্জয়, আমি জানি না স্যার। আমি অনিতা যাদব। মানে রাজু চৌধুরী? আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। বন্দুক নিচে। কে পাঠিয়েছে তোকে? নালে খুলি উড়িয়ে দেবো কিন্তু তোর। আমি আমি তো শুধু আপনাকে দেখছিলাম। না না, কোনো অস্ত্র নেই। কে পাঠিয়েছে তোকে আমার উপর নজর রাখতে, বল? হ্যাঁ, পুলিশের ইনফর্মার আমি। পুলিশ আমার পেছনে পড়েছে কেন? পুলিশ আপনার ওপর নজর রাখার জন্য বলেছিল। পুলিশ আমার উপর নজর রাখছে কেন? হিমাংশু তিওয়ারি মার্ডার কেসের জন্য। হিমাংশু তিওয়ারি? হিমাংশু তোমাকে খুব ভালোবাসতো। একটা সার্টিফিকেট নিয়ে আসতেন সাথে করে? তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই ছিল না। আমরা শুধু বন্ধু ছিলাম। হ্যাঁ, রাজু চৌধুরী। আমি তোমার প্রত্যেকটা কথা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমি তো এটা জানতামও না যে হিমাংশু আমার নাম্বার অন্য কোনো নামে সেভ করে রেখেছে। কিন্তু এটা তো জানতে যে তুমি একটা সংসার ভেঙে দিচ্ছ, একটা বাচ্চাকে তার বাবার আদরের থেকে আলাদা করছো। লজ্জা করলো না না তোমার? আমি তো বললাম তোমাকে যেরকম কিচ্ছু ছিল না, আমরা শুধু বন্ধু ছিলাম, ব্যাস। 12 বছর ধরে ওর সাথে আছি আমি। ওর প্রত্যেকটা বন্ধুকে আমি চিনি। পুলিশও এটাই সন্দেহ করেছিল যে আমার আর হিমাংশুর অ্যাফেয়ার চলছিল, কিন্তু এটা সত্যি নয়। আর সুভাষিনী, হিমাংশু তোমার ওপর রেগে ছিল না। ও তো তোমারই শুধু সন্দেহ করার বাতিক নিয়ে বিরক্ত ছিল। ও তোমার আর রঙ্গলির সঙ্গে একটা সুখী জীবন কাটাবার স্বপ্ন দেখত। আর সুভাষিনী, আমি নিজেও বিবাহিত। আমরা দুজন শুধু কথা বলতাম, কখনো বিয়ে টিয়ের প্ল্যানও করিনি আমরা। হতে পারে হিমাংশুর দুর্বলতার রঙ্গলি ছিল, তোমার দুর্বলতা তোমার স্বামী। আমাদের কারোর কোনো দুর্বলতা ছিল না। হিমাংশু শুধু তোমার এই সন্দেহ করার বাতিক নিয়ে বিরক্ত ছিল। ওর মনে হতো যে তুমি ওকে ওকে বিশ্বাসই করো না। ও সব সময় চাইতো যাতে ওই সময়টা আবার ফিরে আসে, যখন তোমরা দুজন একসঙ্গে কাটিয়েছি বিয়ের একেবারে শুরুর দিক। আমিও একজন মেয়ে, আমি সেটা বুঝতে পারতাম। যখন ও কথা বলতো তোমার ব্যাপারে, যে ও তোমাকে কত ভালোবাসে। হিমাংশুর তোমার জন্য ভালোবাসা কখনো পুরোই, কখনো না। কিন্তু সন্দেহ আর ভালোবাসা ঠিক রোদ আর ছায়া একসঙ্গে কখনো থাকতে পারে। আসছি আমি। আরে স্যার, দ্বিতীয়বার কেন দেখতে হবে? এটা সঞ্জয় স্যার।
ছোটবেলা থেকে চিনি ওকে। এখন কোথায় আছে? এখন কোথায় আছে তা জানি না স্যার, কিন্তু আমাদের নারায়ণনগরে তো নেই স্যার। কিছুদিন আগে হঠাৎ করে উধাও হয়ে গেছে। 16 সেপ্টেম্বর থেকে? হ্যাঁ স্যার, সেদিন থেকেই। এই ইউনিশ শেখ আরে হাফিজ মালিক, দুজনেই পেশাদার খুনি। আর তোমার ছোটবেলার বন্ধু সঞ্জয় রাজপুত এই দুইজনকে দিয়ে খুন করিয়েছে। একটা সাধারণ মানুষকে খুন করিয়েছে, হিমাংশু তিওয়ারি। আর এই হলো হিমাংশু তিওয়ারি। হ্যাঁ স্যার, এটা পেপারে তো বেরিয়েছিল, টিভিতেও দেখেছি আমি। স্যার, তাও পুলিশের কাছে আসিসনি? আরে স্যার, তখন মনে হয়নি অত। তোর ছোটবেলার বন্ধু সঞ্জয় রাজপুত যে গামছায় মুখ ঢেকেছিল, খবরের কাগজে তার ছবি দেখেছিস, টিভিতে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, সবকিছু দেখানোর পরেই তাও পুলিশের কাছে আসিসনি? স্যার, আমি কি করে জানবো যে অত তাড়াতাড়ি বিয়ে পাস হয়ে যাবে আর মার্ডার ফাটার করতে শুরু করবে? তোর বিএ এমএ পিএইচডি ছাড়, আর এটা বলছে তুই কোন কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, কোন ইউনিভার্সিটি? স্যার, আমি আর সঞ্জয় একসঙ্গে কাজ করতাম। খেলোয়াড়দের কাছ থেকে আমরা তোলা তুলতাম স্যার। তারপরে ওই সালে সঞ্জয় দুর্জন দার সঙ্গে কাজ করা শুরু করলো, আর আমার সঙ্গে দেখাও করালো না। এখন এই দুর্জন দাদাকে? দুর্জন দাদা না, দাদাদেরও দাদা, বস উনি। তোর এই বস কোন স্কুলের স্টুডেন্ট? স্যার, আজকাল তো উনি আপনাদের অতিথি হয়েই বসে আছেন। সেন্ট্রাল জেল থেকে হুকুম দেন, যবে যবে ওনাকে কোর্টে তোলা হয় সঞ্জয় দৌড়ে দৌড়ে আসে ওনার পা ধরার জন্য। তাহলে সুপারি দুর্জন দিয়েছে, আর সেই বেটা দিয়েছে সঞ্জয়কে। এসব কি হচ্ছে ম্যাডাম? আমাকে নজর রাখা হচ্ছে কেন? এসব কি বলছে আপনাদের খোঁচর? সবার সাথে বন্দুক তাকিয়ে কথা বলেন। আগে আপনি আমাকে এটা বলুন যে আমার উপর নজর রাখতে কে সুপারি দিয়েছে আপনাকে? সামান্য একটা বন্দুক পকেটে রেখে ভদ্রতা ভুলে গেছেন? আপনি বসুন এখানে। স্যার, দুর্জন সিং খুব কুখ্যাত গ্যাংস্টার, 3টে স্টেটে কাজ করে, 10 বছর ধরে জুডিশিয়াল কাস্টডিতে, অনেকগুলো কেসে জড়িয়ে আছে। প্রকাশ সিং হিমাংশু তিওয়ারির কাজ এই দুর্জন সিংকে দিয়ে করিয়েছে। স্যার, প্রকাশ সিং বাইরে বসে আছে। কি ব্যাপার স্যার? আপনারা এখন কোনো ফাঁকা জায়গায় নিয়ে যান না? এখানে থানাতেই এনকাউন্টার করে দেন নাকি? এই বন্দুকের লাইসেন্স সরকার তোমাকে আত্মরক্ষার জন্য দিয়েছে, খারাপ কাজের জন্য নয়। প্রথমে আপনি আমার প্রশ্নের উত্তর দিন যে আমার উপর নজর কেন রাখা হচ্ছে? কেননা তুমি হিমাংশু তিওয়ারি মার্ডার কেসে একজন সাসপেক্ট। ওই দিন তুমি হিমাংশুর পড়শির বাড়িতে এমনি এমনি ছিলে না। এই পুরো হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তুমি, প্রকাশ। কি? এবার তো একদম ঠিক স্যার। কেউ হয়তো খুব মিষ্টির বাক্স পাঠিয়েছে আপনাদের এখানে, তাও দেওয়ালির আগে। আর আপনাদেরকে এটা বলেছে যে এই যে প্রকাশ সিং নামের লোকটা আছে না, ওকে পুরোপুরি ফাঁসিয়ে দাও। প্রকাশ সিং, তোমার কাছে পৌঁছানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সময় লেগেছে তোমার কাছে পৌঁছতে, কিন্তু দেখো শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম। আর এখন তোমার পুরো ইতিহাস এখন আমাদের সামনে, আর তোমার ইতিহাসের পাতায় বলরাম চৌহানেরও একটা চ্যাপ্টার আছে। ওই কাশী ঠাকুরের গুন্ডা কাশী ঠাকুর তো মারা গেছে 2009-এর এনকাউন্টারে, কিন্তু কাশী ঠাকুরের সাথে তোর খুব ভালো সম্পর্ক ছিল, তাই না? আয় প্রকাশ, বস। আমি এই বন্দুকটা নিশ্চয়ই রাখি আমার সঙ্গে, কিন্তু গুলি টুলি চালাইনি আমি কখনো। এই হাতিয়ার, এই লাইসেন্স, এই সমস্ত কিছু শুধু নিজের সুরক্ষার জন্য। জাবেদের কানের গোড়ায় যে নলটা রেখেছিলিস, এটা কিসের সুরক্ষা? কারণ আছে স্যার, আর আমরা ওই কারণটা জানতে চাই। আপনি 2011 শুট আউটের ব্যাপারে খোঁজ খবর তো নিয়েছেন, যাতে বলরাম মারা গিয়েছিল, কিন্তু হয়তো আপনারা এটা জানেন না যে 2012তেও একটা শুট আউট হয়েছিল, তাও সেটা একদম আমার বাড়ির বাইরেই। মিনা, কি? মিনা, তুই ভেতরে ঢোকো। আরে আমি বলছি তো দরজাটা বন্ধ করো। হ্যাঁ, তখন আমি 4টে গুলি চালিয়েছিলাম জবাব দিতে, শুধুমাত্র নিজেকে বাঁচাতে। তুই কাশী ঠাকুরের জন্য কি কাজ করিস? কোনো কাজ টাজ করতাম না আমি স্যার। আমি কাশী ঠাকুরের কাছে সিকিউরিটি চাইতে গেছিলাম, আমার প্রাণ সংশয় ছিল। এখন বিপদ আর তোকে ছুঁতে পারবে না, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার লোকেরা ছায়ার মতো তোর সঙ্গে সিকিউরিটি হয়ে থাকবে। 24 ঘন্টা সঙ্গে থাকবে? তোর যে সম্পত্তি আছে ওখানেও আমাদের লোক আছে। বলরাম, এই যে বলরাম, নিজের একটা গোডাউন বানাবে, সারাক্ষণ থাকবে, লোকের আনাগোনা হবে, তোরও সিকিউরিটি পুরোপুরি থাকবে। যদি তোর জীবনের এতটাই ঝুঁকি ছিল,
আর তোর প্রোটেকশনের দরকার ছিল, তাহলে তুই পুলিশের কাছে এলি না কেন? কিন্তু তুই গেলি একটা গুন্ডার কাছে। স্যার, যখন আপনার ইনফরমেশনের দরকার ছিল হিমাংশু তিওয়ারির মার্ডার কেসের, তখন আপনি আমাকে ডাকেননি কেন? কোনো খোঁজরকে কেন লাগিয়েছেন আমার পেছনে? বেশি স্মার্ট হতে যাস না প্রকাশ সিং। আমার কি ক্ষমতা আছে এইসব স্মার্ট ফাট হওয়ার? আপনাদের এই পোশাকই তো পুলিশকে স্মার্ট বানিয়ে দেয় স্যার। জানেন, আমার উপর যখন হামলা হয়েছিল তারাও কিন্তু পুলিশের পোশাকেই ছিল। কারোর বাবাও কখনো জানতে পারেনি যে ওরা পুলিশের লোক ছিলই না, গ্যাংস্টার ছিল। এই হামলা হিমাংশু করিয়েছিল আপনার ওপর? না স্যার, দেখুন, আমি প্রথমবার হিমাংশু তিওয়ারির ব্যাপারে 15ই সেপ্টেম্বরই শুনেছি, আর দেখেওছি ওকে প্রথমবার 15ই সেপ্টেম্বরেই, তাও সে বেচারি যখন মরে পড়েছিল। আমার হিমাংশু তিওয়ারির সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না স্যার। কাশী ঠাকুরের থেকে প্রোটেকশন কেন নিয়েছিলে? আর ওর এনকাউন্টারের পরে দুর্জন সিং এর থেকে? আর দুর্জনকে সুপারি দিলে হিমাংশুকে মারার জন্য? কি আমি দুর্জন সিংকে সুপারি দিয়েছি হিমাংশুকে মারতে? ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনাদের খুব বড় ক্রস কানেকশন হয়েছে। কি স্যার, আপনি এত কিছু খোঁজ খবর নিয়েছেন আমার ব্যাপারে, কিন্তু এই খোঁজ খবরটা নেননি যে আমার উপর যে হামলাটা হয়েছিল সেটা দুর্জন সিংই করিয়েছিল। কিন্তু সেই প্রপার্টির ব্যাপারে যেটার উপর এখনো পর্যন্ত কেস চলছে। আর আমি কাশী ঠাকুরের কাছে সাহায্য এই জন্য চাইতে গিয়েছিলাম যে দুর্জন সিং আর কাশী ঠাকুরের সম্পর্ক সাপে নেউলের মতো। দুর্জন সিং আমাকে প্রচন্ড বিরক্ত করছিল, হুমকি দিচ্ছিল আমাকে আমার প্রপার্টি ছেড়ে দেওয়ার জন্য। কি ব্যাপার? আরে কে তোমরা? আমাকে বন্ধুকে নলটিকে নিয়ে আসা হয়েছিল দুর্জন সিং এর সঙ্গে দেখা করার জন্য। প্রণাম কর দাদাকে। কথা মাথায় ঢুকছে না? শুনলাম নাকি ওই ট্রাস্টের জমিটা নিয়ে খুব সমস্যায় আছিস তুই। আগে তোকে কালে গুলি দেবে, মাথা ধরার। এর নাম হলো শান্তারাম শর্মা। কাল তুই তোর সমস্ত জমি এর নামে করে দে। এ ট্রাস্টকে নিজেই চুপ করিয়ে দেবে। কিন্তু আমি এই জমিটা বেচতে চাই না। তোকে বেচতে কে বলছে? শুধু আমার নামে ট্রান্সফার করে দিবি। কালকে সময়টা ভালো আছে, কালকে জমিটা ট্রান্সফার করিয়ে নি। আমি এটা বুঝতে পারছি না যে ওই জমিটা যখন আমার নামে, তখন আমি ওটাকে আপনাকে ফ্রিতে কেন দিয়ে দেবো? কারণ আমি এটা বলছি, আর আমার নাম দুর্জন সিং। আমি এই জমিটা ছাড়তে চাই না। যখন জীবনটাই থাকবে না, তখন জমি নিয়ে কি করবি তুই? হ্যাঁ, এই দুর্জল সিং এর হুমকির জন্য আমি কাশী ঠাকুরের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। নিরুপায় ছিলাম আমি তখন স্যার, আর কিচ্ছু না। ঠিক তখনই দুর্জল সিং আমার উপর হামলা করায়। প্রথমবার আমার বদলে এই বলরাম মারা গেল, আর দ্বিতীয়বার আচ্ছা, এরকম ব্যাপার নয় তো যে এইবারও দুর্জল আমাকে, আর আমার বদলে ওই হিমাংশু? প্রকাশ যখন আমাদের বলল যে সে 2 বার দুর্জন সিং এর হামলা থেকে বেঁচে গেছে, তখন আমাদের আর প্রকাশেরও খটকা লাগলো যে সে কি তৃতীয়বারের জন্য মৃত্যুটাকে আটকে রাখতে পারবে। স্যার, শুট আউটের একদিন আগের ফুটেজ। এই ফুটেজ আমরা আগেও দেখেছি, কিন্তু তখন আমাদের ফোকাস প্রকাশের ওপর ছিল না। এই প্রকাশ রোজ আন্দাজ 2টো নাগাদ রিতার বাড়িতে যেত, আর ঠিক 4টে নাগাদ বেরিয়ে যেত হিমাংশু বেরোনোর একটু আগে। কিন্তু 15ই সেপ্টেম্বর হিমাংশু প্রকাশের থেকে একটু আগে বেরোয়। গুপ্তা, ফুটেজে একটা জিনিস নোটিস করেছো? হিমাংশু আর প্রকাশ দুজনের বাইকই একই রকম দেখতে। স্যার 2011-র বলরাম চৌহান মার্ডার কেস আর 2012-তে পুলিশ ইউনিফর্ম পরে প্রকাশ সিং এর ওপর যে হামলা হয়েছিল, এই দুটো কেসে সব শুটাররা গ্রেপ্তার হয়েছিল। আর দুর্জন সিং এটা স্বীকার করেছিল যে এই সব কিছুর মাস্টারমাইন্ড ওই। তাহলে তো এই মাস্টারমাইন্ডের সঙ্গে দেখা করা আমাদেরও দরকার। এই দুর্জন সিং এর অফিসিয়াল কাস্টডির জন্য আর্জি জানাও। আপনাদেরই কমিশনার সাহেব, কোনো বড় এনকাউন্টার কোনো নতুন হাবিলদারকে দিয়ে করাবেন কি? বাস এটাই আমার সাথে হয়েছে। এই জন্য এই বাচ্চা ছেলেটা সঞ্জয় রাজপুত ছোট্ট একটা কাজেও গোলমাল করে দিল। বলছিল 1 মাস ধরে ওত পেতে বসে আছে। দাদা, এই প্রকাশ সিং
রোজ দুপুর 2টোর সময় আরিয়েন্ট কলোনিতে যায় ওর উকিল রীতার সঙ্গে দেখা করতে। রোজ 27 দিন ধরে ওর পিছু করছি। আর তাছাড়া তো রবিবারও গেছিল। আরিয়ান্ত কলোনির বাইরের রাস্তাটা একদম চুপচাপ। আপনি শুধু সময়টা বলে দিন, কালকেই ওর সব গেম বাজিয়ে দিচ্ছি। আমার কোর্টে পরের শুনানিটা কবে? পরের সপ্তাহ দাদা। আরও 1 সপ্তাহ ওর উপর নজর রাখ। পুরো রিপোর্ট দে। এইবার ও যেন বেঁচে না ফিরতে পারে। এই শুটার ইউনিস আর হাফিজ বাউরিপুরের কাউকে পাঠিয়েছিলে ওদের কাছে? ফোন করেছিলাম। কোথা থেকে ফোন করেছিলে? যেখানে আমি থাকি স্যার, এখানে জেল থেকে। এখানে জেলে ফোন আছে তোমার কাছে? হাসাবেন না স্যার, যেন আপনি কিচ্ছু জানেন না। আমাদের মতো সম্মানীয় লোকের জন্য এই জেলে সব কিছু আছে। আপনি বলুন আপনার কি লাগবে, এক্ষুনি আনিয়ে দিচ্ছি। ইউনিস শেখ, হাফিজ মালিক আর সঞ্জয় রাজপুত। এই দুজন শুটার তো জানি না কোথায় আছে, কিন্তু ওই শালা সঞ্জয় রাজপুত শানপুরে কোথাও লুকিয়ে আছে। উঠিয়ে নিন ওকে। ভেবেছিলাম কোনো ব্যাপার আছে ওর মধ্যে, একটা চান্স দিয়ে দেখি। এগিয়ে দিল শালা। পান্ডে বাবু, একটা ফোনের ব্যবস্থা করে দিন। কোথায় আছিস তুই গাধার বাচ্চা? দাদা দাদা ভুল হয়ে গেছে আমার থেকে। আরে অন্ধ, তুই ওই লোকটা আর প্রকাশের মতো কোনো তফাতই দেখলি না? ওই লোকটা তখনই বেরোলো গেট থেকে, দূরে ছিল। আমি ভাবলাম ওটাই প্রকাশ সিং। ড্রেসও একই পড়েছিল, আমিও করে দিলাম ইশারা। আরে ভুল লোককে মেরে দিয়েছিস। আরে কি ভুল নাকি? আরে কি সব বলছিস তুই? নেক্সট টাইম আর এরকম মিস্টেক করবো না দাদা। তোর জন্য আর কোনো পরের বার নেই। আর হ্যাঁ, আর একটা ভুল কোনোদিন করিস না। আমার সামনে আসবি না আর। উঠিয়ে নিন সঞ্জয় রাজপুতকে। এই ইউনুস আর হাফিজ আমি আপনাদের খুঁজে দিচ্ছি। লাল সার কোনো বিল্ডিংয়ে লুকিয়ে আছে। আর এই মার্ডারের বিল আমার নামে কেটে দিন। যখন কাশি আর বলরাম মারা যায় এক ফোঁটাও দুঃখ হয়নি, কিন্তু এই হিমাংশু তেওয়ারি খুব নিরীহ লোক ছিল বেচারা। আমাদের ওর সাথে কোনো সমস্যা ছিল না। তোদের মতন লোক এই সমাজের জন্য কীট, ক্যান্সার। একটাই রাস্তা তোদের জন্য, এনকাউন্টার। কপাল খুব ভালো তোর যে আমাদের হাত আইনের হাতে বাঁধা। ভুল মানে? ওদের টার্গেট ছিল আলাদা, কিন্তু যে শুটারদের ইশারা করেছিল সে চিনতে ভুল করে। ও হিমাংশুকে ভুল করে নিশানা ভেবে নেয়। কিন্তু কাকে মারতে চাইছিল ওরা? ওরা তো নিজেদের টার্গেট প্রকাশ সিং এর ওপর নজর রেখেছিল। হিমাংশুকে তো ওরা চিনতই না। যদি সেদিন হিমাংশু বিকেলের চাটা খেয়ে যেত, যখন পরে বাড়ি থেকে বেরোত, তো হয়তো আমি সবসময় ভয় পেতাম বাবু, যে এক না একদিন তোর বাবা আমাকে ছেড়ে চলে যাবে। এখন তো বাবা চলে গেছে না সব সময়ের জন্য। আরে স্যার ছেড়ে দিন স্যার। স্যার, ছেড়ে দিন। যাবে তোরে। ও স্যার, যে স্যার, আমি কিছু দুর্যোগ করিনি সিংয়ের স্যার। কথায় প্রকাশ সত্যি সিংকে বলছি মারার স্যার, পুরো বিশ্বাস করুন প্ল্যানটা স্যার। করেছিল। ও স্যার, আমি কিছু তাকে আমরা করিনি স্যার, শানপুর থেকে আমাকে ধরলাম। ফাঁসানো হচ্ছে। আর হাফেজ মালিক, দুজন শুটারের একজন আমরা লাল শার্ট থেকে ধরলাম, আর দ্বিতীয় শুটার ইউনুস শেখও খুব তাড়াতাড়ি আমাদের হাতে ধরা পড়ল। হিমাংশু তিওয়ারি বিনা কারণে মারা গেল, আর আমরা তার জীবনের সমস্ত অধ্যায়, সমস্ত পাতা, সমস্ত দিক তার খুনের কারণ হিসাবে খুঁজে বেড়ালাম, সমস্ত দিকই। কিন্তু আসল সত্যটা যে হিমাংশু তিওয়ারি ভুলবশত মারা গেছে। মিস্টেকিন আইডেন্টিটির এটা কোনো প্রথম কেস নয় আমাদের কাছে। আর এটাও কোনো প্রথম কেস নয় যে দুর্জন সিং এর মতন প্রচণ্ড বাহুবলী জেলে বসেই মৃত্যুর পরোয়ানা শোনায়, আর এই সমস্ত সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে থাকে। আমাদের লজ্জা হওয়া উচিত।
আর আমরা খুবই লজ্জিত। আর এরকম অপরাধী আমাদের সামনেই থাকে আর আমরা তার কোনো উত্তর দিতে পারি না। এখানে আইনের কাজ কচ্ছপের গতিতে চলে আর দাগী অপরাধীরা মুক্ত ঘুরে বেড়ায়। আমাদের সেই সমস্ত অপরাধীদের মধ্যে ভয়ের সঞ্চার করতে হবে, যাতে সাধারণ মানুষেরা আইন আর আইন রক্ষাকারীদের ভরসা করতে পারে। আমাদের নিজেদের পোশাকের গরিমা ধরে রাখার জন্য এই পোশাকের যে কোনো কর্তব্য আমাদের পালন করা উচিত। যতদিন না পর্যন্ত বাস্তব ক্ষেত্রে এই কাজ আমরা করে না দেখাতে পারছি, ততক্ষণ আমরা সুরক্ষার একটা চিহ্নই থেকে যাব, রক্ষাকারী কখনোই হব না। আগামী পর্বে আপনাদের সামনে ক্রাইম পেট্রোল সতর্কে আরও একটি রহস্যময় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.